অনুষ্কার অভিযোগের ভিত্তিতে ডিসিপি রাজীব যাদব, অজয় যাদব, অমিত চৌহান প্রমুখের বিরুদ্ধে 7ই মার্চ 2014-এ থানার অপরাধ শাখায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। তিনি এসিপি হোশিয়ার সিংয়ের নেতৃত্বে একটি পুলিশ দলও গঠন করেছিলেন, যাতে সাব ইন্সপেক্টর উজ্জ্বল, বিনয় ত্যাগী, অতনু ত্যাগী, হেড কনস্টেবল সঞ্জীব কুমার, যুগ্ন ত্যাগী, নরেশ পাল, রাজকুমার, উপেন্দ্র, কনস্টেবল রাজীব শেহারাত, বিপিন, সন্দীপ প্রমুখ ছিলেন। রাজীব যে ফোন নম্বর দিয়ে অনুষ্কার সঙ্গে কথা বলতেন সেটি বন্ধ ছিল। পুলিশ দলটি সেই নম্বরের কলের বিবরণ পেয়েছে এবং কলের বিবরণ অধ্যয়ন করার পরে রাজীব যাদব বেশিরভাগই কোন ফোন নম্বরে কথা বলতেন তা খুঁজে বের করতে শুরু করে। এছাড়াও অনুষ্কার যে ব্যাংক অ্যাকাউন্টগুলিতে 24 লাখ টাকা জমা ছিল তার তদন্তও শুরু হয়েছে। এই তদন্তের মাধ্যমে পুলিশ তথ্য পেয়েছে যে রাজীব যাদবের আসল নাম অজয় যাদব এবং অমিত চৌহান, যাকে তিনি তার দেহরক্ষী হিসাবে বর্ণনা করেছিলেন, তিনি তার গাড়ি চালক। গোয়েন্দা তদন্তের পর দেখা গেছে যে অমিত চৌহান নয়ডার ছালেরা গ্রামের বাসিন্দা এবং অজয় যাদব দিল্লির গ্রেটার কৈলাস পার্ট 2 এর বাসিন্দা। তারা দুজনেই বাড়ি থেকে পলাতক ছিল। তাদের খোঁজে খবরদারও মোতায়েন করা হয়েছে। এদিকে 21শে মার্চ 2014-এ পুলিশ দল তথ্য পায় যে অজয় যাদব আজ তার হন্ডা সিটি গাড়ি DL4 CAH 90 গুরগাঁও আয়ানগর যাবে। এ খবর পাওয়া মাত্রই পুলিশের দল সীমান্তে পৌঁছে পাশ দিয়ে যাওয়া গাড়িগুলোর উপর নজর রাখতে শুরু করে। একই সময়ে উপরিউক্ত নম্বরের একটি হন্ডা সিটি গাড়ি আসতে দেখে পুলিশ তা থামায়। এ সময় গাড়িতে চালক ছাড়াও মধ্যবয়সী এক ব্যক্তি বসেছিলেন। গাড়ি থামার সাথে সাথে চালক বললেন, "তুমি জানো না এটা কার গাড়ি?" একজন পুলিশ কর্মী বললেন, "না, বলুন তবেই জানতে পারবো।" এই গাড়িটি ডিআইজি সাহেবের, যিনি নিজেই গাড়িতে বসে আছেন, ড্রাইভার বলল। পুলিশ কিছু বলার আগেই গাড়িতে বসা ব্যক্তি চালকের সঙ্গে কথা বলা পুলিশ সদস্যকে ইশারা করেন। কাছে দাঁড়িয়ে থাকা এসআই বিনয় ত্যাগী গাড়িতে বসা ব্যক্তির কাছে গেলে তিনি নিজেকে ডিআইজি ইন্টেলিজেন্স ব্যুরো বলে পরিচয় দেন। এসআই বিনয় ত্যাগী ইতিমধ্যেই তথ্য পেয়েছিলেন যে অজয় যাদব অত্যন্ত দুষ্ট ব্যক্তি, তাই যখন তারা তার কাছে তার পরিচয়পত্র চেয়েছিল তখন সে এমন কিছু দেখাতে পারেনি যা প্রমাণ করতে পারে যে সে পুলিশ ছিল। তাই তিনি দুজনকেই ক্রাইম ব্রাঞ্চ অফিসে নিয়ে আসেন। তাদের দুজনকে অফিসে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তারা তাদের নাম অজয় যাদব ওরফে রাজীব যাদব এবং অমিত চৌহান বলে জানায়। অনুষ্কা শুধু তাদের বিরুদ্ধেই রিপোর্ট করেছিলেন। জিজ্ঞাসাবাদে জানা যায় অজয় যাদব খুব ভালো পরিবারের। তার বাবা একজন IAS অফিসার ছিলেন। একটি স্বনামধন্য পরিবার থেকে অজয় যাদব যখন একজন ঠগ হয়েছিলেন, তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তখন তার দুষ্ট ঠগ হওয়ার একটি মজার গল্প প্রকাশিত হয়েছিল। অজয় সিং যাদবের বাবা জয়নারায়ণ সিং একজন IAS অফিসার ছিলেন। তিনি 1979 সালে দিল্লিতে MCDর কমিশনার ছিলেন। অজয় সিং 1976 সালে দিল্লির কিরোরি মাল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। তার বাবা চেয়েছিলেন যে তিনি ভারতীয় প্রশাসনিক পরিষেবার জন্য প্রস্তুত হন, এজন্য দিনরাত পরিশ্রম করতে হয়। অজয় এইসব কাজ করতে প্রস্তুত ছিল না। তারপর জয়নারায়ণ সিং তার প্রভাবে অজয়কে আজাদপুরের ফল ও সবজির বাজারে একজন এনফোর্সমেন্ট অফিসার হিসাবে নিয়োগ দেন। যেহেতু অজয়ের শুরু থেকেই খোলাখুলি টাকা খরচ করার অভ্যাস ছিল, কাজেই চাকরি থেকে যে টাকা পেল তা তার নাগালের বাইরে। এছাড়া খুব সহজে চাকরি পেয়েছিলেন, তাই ওই চাকরিতে তার আগ্রহ ছিল না। মাত্র 5 থেকে 6 বছর পরেই চাকরি ছেড়ে দেন। তিনি বিশ্বাস করতেন যে ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন রয়েছে, তাই এখন তিনি কোনো ব্যবসার চেষ্টা করতে চান। ব্যবসায় তার কোনো অভিজ্ঞতা না থাকায় তার বাবা তাকে ব্যবসা করতে নিষেধ করলেও তিনি রাজি হননি। তিনি একটি নামী ব্র্যান্ডের পরিশোধিত তেলের বিতরণ জাহাজ নিয়েছিলেন। রাজস্থানে ব্যবসা শুরু করেন, কিন্তু লোকসানের কারণে তিনি এই ব্যবসা বন্ধ করে দেন। অজয় যাদব ছিলেন একজন উজ্জ্বল এবং শিক্ষিত যুবক। পিতার প্রভাবের কারণে কিছু রাজনীতিবিদদের সাথেও তার সুসম্পর্ক ছিল। পরিশোধিত তেলের ব্যবসা বন্ধ করে তিনি কেন্দ্রীয় সরকারের তৎকালীন কৃষিমন্ত্রীর PA হন। সেখানে তিনি বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে থেকে তিনি পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের ভাষা ও কাজের ধরন শিখেছেন। অজয় যাদব অবিবাহিত ছিলেন। প্রশাসনিক কর্মকর্তার ছেলে হওয়ায় ভালো পরিবারের সঙ্গে সুসম্পর্ক হতে থাকে। 1981 সালে তিনি রাজস্থান সরকারের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার কলেজ জীবন থেকে তিনি একটি অসামান্য জীবনযাপন করতে পছন্দ করতেন।
এই অভ্যাসটা তখনও তার মধ্যে ছিল। মন্ত্রীর পিএ হওয়ার পর যে আয় হচ্ছে তাতে তিনি সন্তুষ্ট নন, তাই তিনি পিএ পদের চাকরিও ছেড়ে দেন মন্ত্রীর কাছে। একই সময় তিনি দিল্লিতে ছুটে চলা কয়েকটি ব্লু লাইন বাস পান। বাস থেকে যে আয় হতো তার চেয়ে খরচ তার বেশি হতো। তার উপরে তিনি বাসগুলির রক্ষণাবেক্ষণে প্রচুর অর্থ ব্যয় করেছিলেন, তাই তিনি সেগুলোও বিক্রি করেছিলেন। 1990 সালে অজয় দেরাদুনে তার বাংলোতে একটি হোটেল খোলেন, কিন্তু সেখান থেকেও তিনি আশানুরূপ আয় পাননি। অজয়ের খরচ বাড়ছিল, কিন্তু আয়ের কোনো স্থায়ী উৎস ছিল না, তাই সে চিন্তিত হতে লাগলো। এরপর দিল্লি ও হরিয়ানার রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করেন। তার চাকরিতে খুব বেশি দৌড়াদৌড়ি ছিল, যার কারণে তাকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং আরও অনেক রোগ ঘিরেছিল। 2008 থেকে 9 সালে তিনি সম্পূর্ণ বেকার হয়ে পড়েন এবং আর্থিক সংকটের সম্মুখীন হতে শুরু করেন। অজয় চিন্তিত ছিল সে কী কাজ করবে যাতে সে বড় অর্থ উপার্জন করতে পারে। তারপরে তার মাথায় ধারণা আসে উচ্চ পরিবারের তালাকপ্রাপ্ত মহিলাদের প্রতারণা করার জন্য তারা পুনরায় বিয়ে করতে চায়। এজন্য তিনি জীবনসাথী.com ওয়েবসাইটে নিবন্ধন করেন এবং তার আকর্ষণীয় প্রোফাইল তৈরি করেন। তার প্রোফাইলে তিনি তার নাম পরিবর্তন করে রাজীব যাদব রেখেছেন এবং অন্য কারো ছবি দিয়ে প্রতিস্থাপন করেছেন। তিনি নয়ডার ছালেরা গ্রামের যুবক অমিত চৌহানকে উচ্চ বেতনে নিয়োগ করেছিলেন। প্রভাব অর্জনের জন্য অজয় নিজেকে একজন আইপিএস অফিসার হিসাবে বর্ণনা করেছিলেন এবং মিজোরামের ডিআইজি হিসাবে পোস্ট করেছিলেন। এই আকর্ষণীয় প্রোফাইল দেখে তার ফাঁদে পা দিয়েছিলেন অনুষ্কা, যা থেকে তিনি প্রতারণা করেছিলেন 24 লক্ষ টাকা। পুলিশ প্রতারক অজয় যাদব ওরফে রাজীব যাদবকে এবং অমিত চৌহানকে গ্রেপ্তার করে, তাদের আদালতে হাজির করে জেল হাজতে প্রেরণ করে। কিন্তু এরপরেও অনুষ্কার সমস্যা কমেনি। এখন আদালতের কার্যক্রমের কারণে তাকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। অনুষ্কার মতো শালিনীও বিয়ের বিজ্ঞাপনের ওয়েবসাইটের মাধ্যমে একই ধরনের ওয়েবসাইট পেয়েছিলেন। ওই ব্যক্তির খপ্পরে পড়ে ওই যুবক সহজেই তাকে 6 লাখ টাকা প্রতারণা করে। দিল্লির কৃষ্ণনগর এলাকার বাসিন্দা বরুণ বিয়ে 2য় বর্ষে পড়ছেন। তিনি কয়েক ডজন প্রতিষ্ঠানে কাজ করেছেন, কিন্তু কোথাও থাকতে পারেননি। এ সময় তিনি টিভিতে একটি ক্রাইম শো দেখেন। শোতে দেখানো হয়েছিল যে কীভাবে একজন ব্যক্তি ম্যাট্রিমোনিয়াল সাইটে অ্যাকাউন্ট তৈরি করে মহিলাদের প্রতারণা করতেন। একই টিভি শো দেখে অনুপ্রাণিত হয়ে বরুণ পালও ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে প্রতারণা করার পরিকল্পনা করেছিলেন। পরিকল্পনার অধীনে তিনি 3টি বড় বৈবাহিক ওয়েবসাইটে বেশ কয়েকটি অ্যাকাউন্ট তৈরি করেছিলেন এবং ফেসবুকে সুদর্শন ছেলেদের ছবি পোস্ট করেছিলেন। তার প্রোফাইলে তিনি নিজেকে মাইক্রোসফট কোম্পানির একজন আইটি ম্যানেজার হিসাবে বর্ণনা করেছেন। নিজের প্রভাব প্রতিষ্ঠার জন্য বরুণ তার ফেসবুকে কিছু চমৎকার বাংলোর ছবিও আপলোড করেছেন। ওই বাংলোগুলোকে তিনি নিজের বলতেন। নিজেকে প্রভাবশালী হিসাবে তুলে ধরার পর অনেক নারী তার ফাঁদে পড়েন। নারীদেরকে তার ফাঁদে ফেলার পর সে তাদের সাথে দেখা করত এবং তাদের নগ্ন ছবি সংগ্রহ করত। এরপর শুরু হয় বরুণের প্রতারণার খেলা। ব্যবসায় ব্যাপক লোকসান হবে বলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। কোনো নারী টাকা দিতে অনিচ্ছুক হলে তাকে নগ্ন ছবি দিয়ে ব্ল্যাকমেল করত। শালিনীও ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে বরুণ পালের ফাঁদে পড়ে। শালিনীকে বিয়ের ফাঁদে ফেলে 6 লাখ টাকা প্রতারণা করেছিল বরুণ। শালিনীর কাছে আরও টাকা দাবি করলে শালিনী বুঝতে পারে যে সে প্রতারিত হচ্ছে। যখন সে আরও টাকা দিতে অস্বীকার করেছিল, বরুণ তাকে হুমকি দেয় যে সে যদি টাকা না দেয় তবে সে তার নগ্ন ছবি ইন্টারনেটে পোস্ট করবে। শালিনী এখন বুঝতে পেরেছিল যে সে যাকে তার জীবনসঙ্গী হিসাবে বেছে নিতে চলেছে সে খুব চালাক প্রতারক। তাকে শিক্ষা দিতে তিনি দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে লিখিত অভিযোগ দায়ের করেন। অর্থনৈতিক অপরাধ শাখার ডিসিপি এসডি মিশ্র এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং একটি পুলিশ দল গঠন করেন। পুলিশ দল অভিযুক্ত বরুণ পালকে 4ই আগস্ট 2014 গ্রেপ্তার করে। ম্যাট্রিমোনিয়াল সাইটে এখনও অনেক ফেক অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে। যারা এই ধরনের অ্যাকাউন্ট তৈরি করেছে তাদের উদ্দেশ্য হলো নিষ্পাপ মেয়ে এবং মহিলাদের ফাঁদে ফেলা এবং তাদের আর্থিক ও শারীরিকভাবে শোষণ করা। যারা এই ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে বিয়ে করতে চান তাদের আগে ভালো করে খতিয়ে দেখা উচিত যে তারা তাদের প্রোফাইলে যা দিয়েছে তা সঠিক কিনা। যাচাই বাছাই না করে বিয়ের প্রস্তাব মেনে নিলে অনুষ্কা ও শালিনীর মতো অনুশোচনাও করতে হতে পারে। পুলিশ সূত্রের ওপর ভিত্তি করে গল্প, অনুষ্কা এবং শালিনীর নাম পরিবর্তন করা হয়েছে।
আমি পম্পা দাস আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন কোনো কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধান থাকুন, সতর্ক থাকুন আর দেখতে থাকুন ক্রাইম শো বাংলা।